নমস্কার। বাংলার ফুটবলে বেটিং এর কালো ছায়া। হ্যাঁ, বেটিং এর অভিযোগ কলকাতা প্রিমিয়ার লিগের ম্যাচে বেটিং করা হয়েছে এবং সেই বেটিং এর অভিযোগে ইতিমধ্যেই পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে গত রবিবার এবং এই নিয়ে আইএফএও পদক্ষেপ করছে। তারা এ নিয়ে প্রেস কনফারেন্সও করেছে গতকাল। গতকাল পুলিশের পক্ষ থেকেও প্রেস কনফারেন্স করা হয়েছিল কলকাতা পুলিশের পক্ষ থেকে। আ তবে বলা হচ্ছে যে এটা হিমশৈলের চূড়া মাত্র। এর ভেতরে আর কারা যোগ রয়েছে, আন্তর্জাতিক বেটিং চক্র যুক্ত আছে নাকি এই সমস্ত কিছুই খতিয়ে দেখা হবে। তবে কলকাতার ফুটবলে বা বাংলার ফুটবলে বেটিং কিন্তু নতুন নয়। মতি নন্দীর বই 'স্ট্রাইকার' সেই বইটা যদি আপনারা পড়ে থাকেন বা গল্পটা যদি শুনে থাকেন, একজন স্ট্রাইকারের কাহিনী নিয়ে, তো সেখানে আপনারা কিন্তু এই বেটিং এর আভাস পাবেন বা সেখানেও কিন্তু এভাবে আ কলকাতা লিগের ম্যাচে বা আইএফএ শিল্ডের ম্যাচে কিন্তু বেটিং হতো। সেখানে কখনো প্লেয়ারদেরকে টাকা দেওয়ার অফার করা হতো, কখনো বা তাকে ভয় দেখানো হতো। তো সেই বেটিং চক্র আজও সক্রিয় রয়েছে সেটাই প্রমাণিত এবং মানে বলা যেতে পারে সেটা যে আরো হয়তো তার শিকড়-বাকড় আরো গভীরে গিয়েছে। আমি বুঝতে পারি না একটা বিষয় যে কলকাতা লিগে কত টাকার এমন খেলা হয়ে থাকে যেখানে বেটিং করতে হয়, হ্যাঁ? এটা ঠিক যে কলকাতা লিগে এমন কিছু টিম খেলে যে সমস্ত টিমগুলোতে বাংলার ছেলেরা খেলছে। হয়তো অনেক হতদরিদ্র ঘরের ছেলেরাও খেলেন। যাদের বাবা-মা হয়তো খুবই কম আর্নিং করেন। তাদের ছেলেরা বা ছেলেরা খেলেন দুটো টাকা রোজগারের জন্য। কিন্তু তাদেরকেও কেউ পারচেজ করে নিচ্ছে। এমনই অভিযোগ উঠছে, টাকার খেলা হচ্ছে। ম্যাচে হয়তো দেখা গেল সেই ম্যাচ জিতলে যত না টাকা পাবে বা আইএফএ শিল্ড বা কলকাতা লিগ জিতলে যত না টাকা সে পাবে, তার থেকে অনেক বেশি টাকার অফার করা হচ্ছে। সে কারণেই কেউ প্রলোভনে পা দিচ্ছে এবং কেউ বা কারা এই প্রলোভনটাকেই কাজে লাগাচ্ছে বা তাদের যে লোভ তাদেরকে টাকা দিলে ম্যাচটা তারা ছেড়ে দিতে পারে। কেউ হয়তো গোল করতে পারে কিন্তু ইচ্ছে করে গোল করছে না, বাইরে মারছে। এরকম বা নিজের গোলেই বল ঢুকিয়ে দিচ্ছে। এরকম বহু ক্ষেত্রেই দেখা যায়। কিন্তু সেগুলোর পেছনেও যে এই টাকার খেলা রয়েছে সেটা হয়তো অনেকেই বুঝতে পারেন না। এর ফলে কি হচ্ছে ফুটবল কলঙ্কিত হচ্ছে, লজ্জিত হচ্ছে এবং দর্শকরা তারাও কিন্তু আ বঞ্চিত হচ্ছেন ভালো ফুটবল, ভালো ম্যাচ দেখার ক্ষেত্রে। এক্ষেত্রে আমি বলব সম্প্রচারকারী সংস্থা আ বিশেষ করে এসএসএন গত কয়েকটি মানে এই প্রিমিয়ার লিগের কয়েকটি ম্যাচ দেখায়নি। তা নিয়েও প্রশ্ন উঠছে যে কেন তারা দেখায়নি? কোনো খেলা হয়তো অর্ধেক আ সম্প্রচারিত হয়েছে, বাকিটা হয়তো অন্য কোনো অ্যাপে দেখানো হয়েছে। কিভাবে সেগুলো হয়েছে? কোন প্রযুক্তিকে কাজে লাগিয়ে হয়েছে? এবং কেনই বা এই ঘটনাগুলো ঘটতে দিল এই এসএসইএন। এই সমস্ত কিছুই আমার মনে হয় তদন্তের ভেতরে আসা উচিত এবং তদন্ত হবেও সেগুলো নিয়ে। ফলত আর কারা কিভাবে যুক্ত সেটা পরবর্তীতে জানা যাবে I hope so। বাট আমি আবারও বলব যে আমাদের মতন দেশ থেকে দুর্নীতি দূর করা এতটা সহজ কিন্তু নয়। যেখানে সর্বস্তরে দুর্নীতি যুক্ত হয়ে রয়েছে, সেখানে দুর্নীতিমুক্ত হতে গেলে ইন্ডিভিজুয়াল মানুষকে ঠিক হতে হবে। যে আমি কোনো দুর্নীতি করব না। আমি ১০০ জনের লাইনের পেছনে দাঁড়িয়েছি তো ১০০ জনের লাইনে দাঁড়িয়েই ১০০ নাম্বার থেকে আস্তে ৯৯, ৯৮ করে একে গিয়ে জিনিসটা কিনবো। কিন্তু এখানে সেটা হয় না। ১০০ জনকে ১০০০ জনের পেছনে যে কেউ যদি লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, তাহলে সে চেষ্টা করবে কত তাড়াতাড়ি করে কিছু টাকা ঘুষ দিয়ে অন্তত ৫০ জনের মধ্যে চলে আসার। এই যে আমাদের মানসিকতা বা তার মেয়ের বা ছেলের চাকরির জন্য কিছু টাকা সে দিয়ে দিল। এই যে মানসিকতা, এই মানসিকতার পরিবর্তন হওয়াটা বোধহয় সর্বাঙ্গীনভাবে প্রয়োজন। তাহলেই দুর্নীতিমুক্ত সমাজ গড়া যেতে পারে। এবং এই দুর্নীতি থেকে যে ক্রিকেট, ফুটবলও রেহাই পাচ্ছে না, সেটা কিন্তু বারবার প্রমাণিত হচ্ছে। তবুও আমরা এর ফাঁসে জর্জরিত। যাই হোক, আমি আশা তো করতেই পারি। আশা করা ছাড়া তো উপায় নেই যে এই দুর্নীতিমুক্ত সমাজ তৈরি হবে, দুর্নীতিমুক্ত ফুটবল হবে। কলকাতার ফুটবল থেকে দুর্নীতি দূর হবে। সেটা আশা করতেই পারি। বাট এর বেশি কি আর করতে পারি? চেষ্টা করব বা মানে এই ধরনের খবরগুলো দেওয়ার পাশাপাশি এটাও চাইবো যে আইএফএ, এআইএফএফ তারা এই বিষয়গুলোর উপরে ইন্টারভেন করুক এবং তাদের সংস্থাগুলো কি বলবো বলুন? এআইএফএফ তারাই তো দুর্নীতিগ্রস্ত বলে অভিযোগ ওঠে। কাকে ছেড়ে কার কথা বলবো? জানি না কোনদিন সেই সূর্য দেখতে পারবো কিনা, সেই ভোর দেখতে পারবো কিনা। তবু আশা করব এবং ফুটবলারদের উদ্দেশ্যেও আমার বার্তা থাকবে যারা গ্রাম বাংলার একেবারে নিম্নবিত্ত স্তর থেকে উঠে আসছে। ফুটবল খেলার ইচ্ছে নিয়ে আসছে। কিন্তু ভাই তোমরা বা আপনারা প্লিজ টাকার কাছে বিকিয়ে যাবেন না।
নিজেকে একটা অন্য উচ্চতায় ভাবুন, নিজে পৌঁছবেন, খেলে পৌঁছবেন, কারো দয়াতে নয়। এটা ভাবুন, এটাই আশা রাখবো আপনাদের কাছে যে এভাবে বিকিয়ে যাবেন না। নিজেদেরকে বিক্রি করে দেবেন না কয়েকটা টাকার জন্য। এবার আজকের আরো বেশ কিছু প্রসঙ্গে আসি। শোনা যাচ্ছে যে সুপার কাপের সেমিফাইনাল এবং ফাইনাল সেটা গোয়াতেই হবে। খুব স্বাভাবিকভাবে গোয়াতেই হওয়ার কথা যেহেতু ভেন্যু সেখানেই এবং আ ডিসেম্বর মাসে হওয়ার কথা সুপার কাপের সেমিফাইনাল। ৩ এবং ৬ তারিখের মধ্যেই হয়তো খেলা মিটে যাবে ডিসেম্বরের। কলকাতাতে হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল এই কারণেই যে ইস্টবেঙ্গল তারা চেয়েছিল যে সেমিফাইনালটা তারা কলকাতাতে খেলতে কিন্তু এআইএফএ পাল্টা শর্ত দিয়েছিল। সেক্ষেত্রে ইস্টবেঙ্গলকেই এই সেমিফাইনাল আয়োজন করতে হবে। সমস্ত খরচা সবকিছু কিন্তু ইস্টবেঙ্গলকে দিতে হবে। তো আমার মনে হয় না তাতে ইস্টবেঙ্গল রাজি হবে বলে। আ তো ফলত সেটা গোয়াতেই হওয়ার চান্সই বেশি। গোয়াতেই মানে 99.99% চান্স যে গোয়াতেই হবে। সুপার কাপের সেমিফাইনাল এবং ফাইনাল। তবে এই মাসে তো আর হচ্ছে না। সেটা হবে গিয়ে ডিসেম্বর মাসে। ৩ তারিখে দুটো সেমিফাইনাল হয়ে যেতে পারে। আর ৬ তারিখে ফাইনাল হবে। এমনটা শোনা যাচ্ছে এআইএফএফ সূত্রে কিন্তু এবং তবে এখনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিছু হয়নি। এর পাশাপাশি আরেকটা কথা বলবো যে আইএসএল তা নিয়ে এখনো যথারীতি ধোঁয়াশা জারি রয়েছে। বরং টেন্ডার জমা দেওয়ার দিন আরো ২ দিন বাড়িয়ে দিয়েছে এআইএফএফ। ৫ই নভেম্বর পর্যন্ত ছিল জমা দেওয়ার শেষ দিন ছিল ৫ই নভেম্বর। এআইএফএফ দেখছে কেউ তো ভাই জমা দিচ্ছে না তো ফলত কি করবে তারা আরো ২ দিন বাড়িয়ে দিয়েছে ৭ই নভেম্বর করে দিয়েছে। এর মধ্যে তো এফএসডিএল ২০০ টা প্রশ্ন রেখেছিল তার উত্তরও দিয়েছে এআইএফএফ। আমার সবকিছু দেখে আবারও বলতে ইচ্ছে করছে বা মানে মনে হচ্ছে যে শেষমেশ এফএসডিএলই করবে। কারণ আর তো কেউ এখনো পর্যন্ত জমা দেয়নি। আজকে ৪ তারিখ হয়ে গেল। তো আরো ২-৩ দিন সময় আছে হাতে। লেটস সি কি হয়। তবে যা হওয়ার এর মধ্যেই হয়ে যেত আমার মনে হয়। এফএসডিএল ছাড়া আর কেউ এই ইন্ডিয়ান আ সার্কিটে ফুটবল আয়োজন আর কেউ করার ইচ্ছে প্রকাশ করছে না। তো আইএসএল ইন্ডিয়ান সুপার লিগ তারাই আবারও অনুষ্ঠিত করতে চলেছে বা আয়োজন করতে চলেছে এবং এআইএফএফ এর কল্যাণ চৌবেদের এই এফএসডিএল এর পা ধরা ছাড়া আর কোনো উপায় নেই। থাকবে না। আমার সেটাই কিন্তু মনে হচ্ছে। তো দেখা যাক শেষমেশ কবে কি হয়। আদৌ আর এই বছরে শুরু হবে কিনা আইএসএল সেটা নিয়েও কিন্তু একটা আশঙ্কার দোলাচল রয়েছে। এরই মধ্যে মোহনবাগানের কোচ হোসে মলিনা তার মোটামুটি ভাগ্য কিন্তু নির্ধারণ হতে চলেছে। তার বিদায় পর্ব আস্তে বা বিদায়ের দিন গোনা শুরু হয়ে গেছে। কাউন্টডাউন স্টার্ট এবং এক্ষেত্রে পরবর্তী কোচ হওয়ার ক্ষেত্রে আ লোবোরও কিন্তু আ শোনা যাচ্ছে যে তার নাম কিন্তু অনেক বেশি করে ভেসে উঠছে যে উড়িষ্যার কোচ ছিল। তবে উড়িষ্যা তো তারাও টিম তুলে নিয়েছে। তারা সমস্ত অপারেশন বন্ধ রেখেছে। তো তারা আ জানি না কি করবে। সেই জায়গা থেকে কিন্তু এই মলিনার পরবর্তী কিন্তু লোবেরোর কোচই হওয়া উচিত বা সম্ভাবনা বেশি উচিত বলব না, সরি। সম্ভাবনা বেশি বলে জানা যাচ্ছে। আ তবে মলিনার বিদায় যদি হয় তাহলে কিন্তু খুব একটা ভালো হবে বলে আমার মনে হয় না। কারণ মলিনা যে কথাটা বলেছে সেটা খুব ভুল কি, ফুটবলের যদি আঙ্গিকে দেখা যায় তাহলে কিন্তু খুব ভুল কথা তিনি বলেননি। মোহনবাগান টিমটা অলমোস্ট সেট টিম বাট তাদের ৩ থেকে ৪ জন ফরওয়ার্ডের প্লেয়ার রয়েছে। কাকে ছেড়ে কাকে নামাবেন তিনি। মাঝমাঠে সেভাবে কোনো বিদেশি নেই। যার ফল মোহনবাগানকে ভুগতে হচ্ছে। তবে হ্যাঁ, একটা টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া মানেই যে গেল রব তোলাটাও ঠিক হচ্ছে সেটাও বোধহয় নয়। মোহনবাগান সমর্থকরা এটা ভালো বোঝেন। আমার থেকে বেটার বোঝেন। I hope so। তো মোহনবাগান কর্তারাও বুঝতে পারবেন। কিন্তু কর্তারা অলরেডি বাজনা বাজিয়ে দিয়েছেন মলিনার বিদায় বাজনা। যে আইএসএল কবে হচ্ছে সেটার উপর ভিত্তি করে মলিনার এখন চাকরি নির্ভর করছে। এখন মলিনা যদি তিনি পদত্যাগ করে দেন, বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে যে তিনি বোধহয় পদত্যাগ করে দিয়েছেন। বাট এখনো কনফার্ম যেহেতু কিছু জানি না, এটা নিয়ে বলাটা ঠিক হবে না। তাই বলছি যে যদি তিনি পদত্যাগ করে দেন তাহলে কিন্তু খুব একটা ভালো বিজ্ঞাপন নয় বলে আমার মনে হয়। এবার দেখা যাক। অপরদিকে ইস্টবেঙ্গল তারা তো এখন ছুটি কাটাতেই ব্যস্ত রয়েছে। ইস্টবেঙ্গল টিম ছুটি কাটাচ্ছে। আ উইন্টার ট্রান্সফার উইন্ডোতে ইস্টবেঙ্গলের নতুন কেউ কি আসবে? আমি জানি না। এখনো কোনো খবর নেই। অনেক কথা বলছেন। আসবে-টাসবে ২-১ জন প্লেয়ার হয়তো আসতে পারে। আমার মনে হয় না। তবে ১ জন ২ জন প্লেয়ারকে হয়তো ছেড়ে দিতে পারে বা লোনে ছাড়তে পারে ইস্টবেঙ্গল। যার মধ্যে অন্যতম জেসিন টিকে। তাকে হয়তো ইস্টবেঙ্গল ছেড়ে দিতে পারে। তাকে কোনো টিম আইএসএল এর কোনো টিম চাইছে এবং তাকে যদি ছেড়ে দেওয়া হয়, ইস্টবেঙ্গল যদি ছেড়ে দেয় তো আমার মনে হয় সেটা ভালো করবে। জেসিনের জন্য সেটা ভালো হবে।
ও অন্তত গেম টাইম পাবে। আইএসএল এ খেলুক বা আই লিগে যদি খেলে তাহলে সে অন্তত গেম টাইম পাবে, খেলতে পারবে। ইস্ট বেঙ্গলে পড়ে থেকে নষ্ট হবে। কারণ তাকে খেলানো হচ্ছে না। আ আমি জানি না কেন খেলানো হচ্ছে না। তাকে খেলানো উচিত বলে তো আমার মনে হয়। জেসিন এবং ডেভিডকে গেম টাইম দেওয়া উচিত। তো তারা গেম টাইম পাচ্ছে না। এই জায়গায় যদি জেসিনের কাছে অফার থাকে অন্য কোনো টিমের, তাহলে লোনে তাকে ছেড়ে দিতেই পারে ইস্টবেঙ্গল। এটা আমার মত। আমি তো বলব ছেড়ে দেওয়া উচিত। ভীষণভাবে ছেড়ে দেওয়া উচিত। তাদেরকে খেলতে দেওয়া উচিত। তাহলে প্লেয়ারটা আরো ফ্লারিশ করবে বা বাড়বে, আরো ভালো হবে। উম এইগুলো বলার ছিল। তবে আমরা দেখলাম যে মহিলা ক্রিকেট টিম তারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হলো। ওয়ার্ল্ড কাপ তো খেলছে পুরুষরাও, তারাও ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েওছে। মহিলারাও ওয়ার্ল্ড কাপ ক্রিকেট চ্যাম্পিয়ন হয়ে গেল, বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো। শুভেচ্ছা তাদের জন্য রয়েছে। আমি আগেই শুভেচ্ছা জানিয়েছিলাম। তবে ভারতীয় সিনিয়র ফুটবলাররা মানে পুরুষ ফুটবল টিমটা কবে ওয়ার্ল্ড কাপ খেলবে হয়তো আর দেখা হবে না। মেয়েরা কিন্তু পুরুষদের অনেক আগে ফুটবল ওয়ার্ল্ড কাপ খেলবে বলে আমার কোথাও গিয়ে মনে হচ্ছে। আমি জানি না আপনারা আমার সঙ্গে সহমত হবেন কিনা। যদি সহমত হন তো কমেন্ট করবেন। তবে ছেলেরা ফুটবল ওয়ার্ল্ড কাপ খেলছে এটা বোধহয় আর এ জন্মে দেখে যাওয়া হবে না। যাই হোক, এই হতাশা ঝেড়ে ফেলে আবার উঠে দাঁড়াতে হবে। কতগুলো খবর আপনাদের সামনে শেয়ার করলাম, টুকরো খবর, কিছু জিনিস নিয়ে বিশ্লেষণও করলাম। I hope কি আপনাদের এটা ভালো লেগেছে। ভালো না লাগলে বলবেন কি করা যেতে পারত। ও হ্যাঁ, অনেকে বলছেন হামিদ আহাদাতকে নিয়ে একটু কথা বলতে। হামিদ আহাদাতের খেলা এখনো পর্যন্ত আমি বলব হ্যাঁ, হামিদ আহাদাত আ এমন স্ট্রাইকার নয় যে বিপক্ষের আ বক্সে গিয়ে টেনশন ক্রিয়েট করবে বা থরহরি কম্প হবে বিপক্ষ টিম তাকে আটকাতে। এমন প্লেয়ার তাকে দেখে মনে হয়নি। মানে ভয়ংকর কিছু স্ট্রাইকার তাকে দেখে মনে হয়নি। তবে প্লেয়ারটি সুযোগ সন্ধানী, পরিশ্রমী প্লেয়ার এটা মনে হয়েছে। এবং গোল সে পেতে পারে। তাদেরকে আরেকটু সময় দিতে হবে। হামিদ বা হিজাজ এই প্লেয়ারটিকে জাপানের যে হিরোশি ইবুসুকি এদেরকে আরেকটু সময় দিতে হবে। সময় দিলে হয়তো ভালো কিছুই হবে। তবে এটা ঠিক যে হামিদ কখনোই বিপক্ষের বক্সে বা তার পায়ে বল গেলেই বিপক্ষ থরহরি কম্প হবে এমনটা কিন্তু এখনো আমার মনে হয়নি। হামিদ আহাদাত আ ভালো মানের প্লেয়ার, পরিশ্রমী প্লেয়ার এটুকুই মনে হয়েছে। বাট হি নিড সাম টাইম। তো দেখা যাক এবং যদি আইএসএল হয়, আইএসএল এর মতন লং লিগ খেলতে নামে ইস্টবেঙ্গল, তখন হয়তো আরো ভালো করে ব্যাপারটা বোঝা যাবে। তো আপাতত ইস্টবেঙ্গল কয়েকদিন ছুটিতে রয়েছে। তারপর তারা আবার সুপার কাপের সেমিফাইনালের জন্য প্রস্তুতি শুরু করবে। যেহেতু সেমিফাইনাল এই মাসে তো আর হচ্ছেই না। আ একেবারে পরের মাসে গিয়ে হবে। প্রায় ১ মাস পরে। প্রায় ১ মাস পরে সেমিফাইনাল ভাবা যায় না। তো আবার হয়তো দিন ১০ পরে ইস্টবেঙ্গল টিম সেমিফাইনালের জন্য প্রস্তুতি নেবে। ইস্টবেঙ্গলের সেমিফাইনালের প্রতিপক্ষ খুব সম্ভবত বেঙ্গালুরু বা পাঞ্জাব। এখন বেঙ্গালুরু আর পাঞ্জাবের মধ্যে ম্যাচ রয়েছে। এই ম্যাচটাই কিন্তু ডিসাইড করে দেবে যে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ কে হতে চলেছে। কারণ দুটো টিমেরই পয়েন্ট, গোল পার্থক্য সবই সমান হয়ে রয়েছে। এখন বেঙ্গালুরু মানে সুনীল ছেত্রীরা খেলবে নাকি পাঞ্জাব খেলবে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে সেটা ডিসাইড হবে যখন এই দুটো টিম ম্যাচ খেলবে। এবং এদের মধ্যে যারা জিতবে বা ড্র হবে গোল পার্থক্য যাই হোক না কেন, সেখান থেকে মানে এই ম্যাচটা কিন্তু আরেকটা ডিসাইডার হতে চলেছে। আরেকটা সেমিফাইনালিস্ট ডিসাইড করে দেবে। লেটস সি কি হয় বেঙ্গালুরু নাকি পাঞ্জাব আ দেখা যাবে। তো আজ এখানেই শেষ করি নাকি? আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য থ্যাংক ইউ।